ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৩ দিন পরেও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হয়েছে ৩৩ জন। এর মধ্যে রয়েছে ১১ বছরের ২ শিশু। এদিকে দেশটিতে বুধবারের শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৫০০ জনে পৌঁছেছে। আহত ৩১,০০০-এর বেশি মানুষ। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অলৌকিক ঘটনার সাক্ষী হচ্ছে ভেনেজুয়েলা। ভূকম্পনের ৩ দিন পরেও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনের বেশি মানুষকে। তাদের মধ্যে রয়েছে আলাদা দুটি ভবন থেকে উদ্ধার হওয়া ২ ১১ বছর বয়সী শিশু। উদ্ধারকারীদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় কয়েক ঘন্টার চেষ্টার পর ধ্বংসস্তূপের প্রায় ৩ মিটার নিচ থেকে জীবিত বের করে আনা হয় মইসেস নামের এক শিশুকে। তবে তার মা ও বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। কয়েক ঘন্টা পর কারাবালিতা শহর থেকে আরও এক ১১ বছর বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়। জাতিসংঘ বলছে দুর্যোগের প্রথম ৭২ ঘন্টায় জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও সেই সময় পেরিয়ে গেছে, তবুও খাবার ও পানির নাগাল পেলে আরো মানুষকে জীবিত পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকারীরা। আমাদের সাহায্য দরকার, উদ্ধার কাজের জন্য ভারী যন্ত্রপাতি দরকার। এখানে কমপক্ষে ৩০০ জন আটকে আছে, আমরা কেবল ৮০ জনকে বের করতে পেরেছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজের ধীর গতিতে ক্ষোভ বাড়ছে। অনেক পরিবার অভিযোগ করছে পর্যাপ্ত উদ্ধারকারী ও ভারী যন্ত্রপাতির অভাবে স্বজনদের বাঁচানোর সুযোগ নষ্ট হচ্ছে। আফটারশকের আতঙ্কে হাজারো মানুষ খোলা আকাশের নিচে, গাড়িতে কিংবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন। এদিকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো বসবাসের উপযোগী কিনা তা মূল্যায়নের জন্য একটি প্রেসিডেন্সিয়াল কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। সেই সাথে রাস্তা, সেতু ও ফ্লাইওভারের মতো অবকাঠামোর অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত লা গুয়াইরায় প্রায় ৭৫% এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ চলছে। সেই সাথে ৬৮% পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং ৯০% রাস্তা যাতায়াতের উপযোগী হয়ে উঠেছে। এগুলো উদ্ধার কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। প্রায় ২০০০ উদ্ধারকর্মী, শতাধিক অনুসন্ধানী কুকুর ও আধুনিক ড্রোন নিয়ে ধ্বংসস্তূপে এখনো চলছে জীবনের সন্ধান। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফলে প্রচণ্ড গরমে কার্যত অচল হয়ে পড়েছে জনজীবন। দুপুরের পরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও ২ দিন তাপপ্রবাহের এই পরিস্থিতি থাকতে পারে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। কেউ ছাতা নিয়ে হাঁটছেন, কেউ বা সড়কের পাশের দোকান থেকে কিনছেন শরবত বা ঠান্ডা পানি। এমনই চিত্র ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন সড়কগুলোতে। তীব্র তাপপ্রবাহে কার্যত অচল হয়ে পড়েছে দিল্লি সহ ভারতের বিভিন্ন অঞ্চলের জনজীবন। এরই মধ্যে দিল্লি সহ অনেক স্থানে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এদিকে অসহনীয় এই আবহাওয়ার মধ্যে সাধারণত ব্যস্ত থাকা ইন্ডিয়া গেট যুদ্ধ স্মৃতিসৌধেও কমেছে দর্শনার্থী। আমরা কর্ণাটক থেকে এসেছি, সেখানেও বেশ গরম, তবে তাপমাত্রা এখানকার মতো এত ভয়াবহ নয়। অন্যদিকে স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও ২ দিন এ ধরনের পরিস্থিতি থাকতে পারে। দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, বিশেষ করে হরিয়ানা, উত্তরপ্রদেশেও আগামী ২ দিন তাপপ্রবাহের পরিস্থিতি এমন থাকতে পারে। তবে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনাও রয়েছে, আর তা হলে তাপমাত্রা কিছুটা কমার আশা করছি আমরা। মে ও জুন মাস সাধারণত ভারতে সবচেয়ে উষ্ণতম সময় থাকে। এ সময় উত্তর ও পূর্ব ভারতের অনেক জায়গায় তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শারমিন স্বপ্না, ৭১। ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১,০০০ মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড করা হয়েছে। রবিবার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থার এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। একই সাথে সংস্থাটি সতর্ক করে দিয়ে জানায়, তাপপ্রবাহের কারণে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় আরও অনেকে মারা গেছে, যারা পরিসংখ্যানের বাইরে রয়েছে, যে কারণে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে স্থানীয় সময় শনিবার ফ্রান্সে বৃষ্টি হওয়ায় চরম গরম কিছুটা কমেছে। তবে ফ্রান্সের আবহাওয়া সংস্থা বলছে, দেশের বেশিরভাগ অঞ্চলে গরম কমলেও উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকা এখনও তাপপ্রবাহের সতর্কবার্তার আওতায় রয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ত জানান,
আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরও এই তাপপ্রবাহের প্রভাব প্রায় 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ফ্রান্সে স্কাই ডাইভারদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে 11 জন নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালের দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ফরাসি বার্তা সংস্থা এএফপি। কর্তৃপক্ষ জানিয়েছে পূর্বাঞ্চলীয় তোম্বলেন শহরের বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে বিমানটি স্থানীয় একটি প্যারাশুট স্কুল ব্যবহার করছিল। আর নিহত যাত্রীদের মধ্যে 5 জন স্কাই ডাইভিং এর শিক্ষার্থী এবং 5 জন প্রশিক্ষক ছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সৌদি আরবের রাস তানুরা শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার উৎপাদন সংস্থা আরামকোর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নিহত 14 জনই সৌদি নাগরিক ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। রাস্তানুরা হরমুজ প্রণালীর পূর্ব পশ্চিম উপকূলে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে প্রায় 4 মাস রাস্তানুরা টার্মিনালে কার্যক্রম বন্ধ ছিল। গত শুক্রবার থেকে সেখানে অপরিশোধিত তেল লোডিং পুনরায় শুরু হয়েছিল। হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। রয়টার্স ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। বৈঠকে হরমুজ প্রণালী নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট বিরোধ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে উভয় পক্ষ আপাতত সামরিক তৎপরতা স্থগিত রাখতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি লেবাননে হামলা বন্ধ না করায় তা বাস্তবায়ন হবে না। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে দামেস্ক বলেছে এসব হামলা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। আগামী 30 দিন হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন এ বিষয়ে অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রণালীটি পুরোপুরি পুনরায় চালু হতে বিলম্ব ঘটতে পারে বলেও জানান আরাকচি। এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করার লক্ষ্যেই ইরান কাজ করছে বলেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি আরও বলেন হরমুজের এই দায়িত্ব ইরানের। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। হরমুজ প্রণালীর রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব কেবল ইরানের উপর ন্যস্ত। এই কাজের ক্ষেত্রে অন্য কোনো দেশ বা পক্ষের সংশ্লিষ্টতা নেই। সমঝোতা স্মারকের অধীনে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যে কোনো ধরনের একতরফা পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এতে প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের বিচার বিভাগীয় সপ্তাহ উপলক্ষে দেয়া এক বার্তায় খামেনি বলেছেন মিনাব ও লামার্দে সংগঠিত শিশু হত্যা এবং যুদ্ধাপরাধের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে করতে হবে। তিনি জুন 2025 এবং মার্চ 2026 যুদ্ধের সময় ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার কথাও বলেন। খামেনি বলেন এই অপরাধের হোতাদের গ্রেপ্তার করে এর জন্য জবাবদিহি করতে হবে। এর পাশাপাশি ইরানি জনগণের ওপর ব্যাপক শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা হয়েছে বলেও তিনি বর্ণনা করেছেন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্তিম যাত্রায় যোগ দিতে পারেন 2 কোটিরও বেশি মানুষ। আগামী 4 জুলাই রাজধানী তেহরান ও পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই অন্তিম যাত্রা। পরে 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। পুরো প্রক্রিয়াটি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেজন্য ইসলামিক বিপ্লবী গার্ড ও পুলিশের সঙ্গে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রায় সব নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হবেন।
ফলে তাদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান খামেনি। তার মৃত্যুর পরপরই এর পরিকল্পনা করা হলেও নিরাপত্তার কারণে সেটি স্থগিত করা হয় বলে জানায় ইরানি সংবাদ মাধ্যমগুলো। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন একচ্ছত্র প্রভাবের সমীকরণ বদলে যাচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ থাকলেও অর্থনৈতিক অংশীদার হিসেবে দ্রুত শক্ত অবস্থান তৈরি করেছে চীন। এরই মধ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যেও বাড়ছে সরাসরি কূটনৈতিক যোগাযোগ। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, রাজনীতি ও জ্বালানি বাণিজ্যে প্রভাব বিস্তার করে আসছিল যুক্তরাষ্ট্র। সামরিক ঘাঁটি, নৌ উপস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। সামরিক উপস্থিতি বহাল থাকলেও অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে দ্রুত এগিয়ে এসেছে চীন। বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বেইজিং। পরিসংখ্যান বলছে গত 2 দশকে চীন ও আরব বিশ্বের মধ্যে বাণিজ্যের পরিমাণ $36 বিলিয়ন থেকে বেড়ে প্রায় $400 বিলিয়ন পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক ঘাঁটি পরিচালনা করছে এবং বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক ইরান যুদ্ধ এই বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। হরমুজ প্রণালীতে যখন সংঘাত চরম রূপ নেয়, তখন চীনের জ্বালানি সরবরাহ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছিল। কিন্তু অনেকের মতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সামরিক সক্ষমতা চীনের ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কূটনৈতিক কৌশলে পরিবর্তন আনছে। সৌদি আরব, ইরান এবং তুরস্কের মতো দেশগুলো এখন অনেক ক্ষেত্রে মার্কিন মধ্যস্থতার বাইরে থেকেও সরাসরি সংলাপ ও যোগাযোগ বজায় রাখছে। বিশ্লেষকদের মতে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের উপর নির্ভরতার এই দ্বৈত বাস্তবতা মধ্যপ্রাচ্যে এক নতুন ভারসাম্য তৈরি করছে। একই সঙ্গে আলোচনায় এসেছে একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তির প্রস্তাব। তবে দীর্ঘদিনের অবিশ্বাস, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার ফলে এমন কোনো উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। মনিরুজ্জামান বাবু, ৭১। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রুশ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 1 জন, আহত 2 শিশু সহ 14 জন। রবিবার গাইডেড বোমা দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে 1 নারী ও 1 শিশুকে উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা। এদিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। হামলার পর ঘটনাস্থলে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের যুদ্ধ ও হামলায় তারা ক্লান্ত। বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। ব্রাজিলের রিও ডি জেনেইরোর 3 বোন লেভিটা, জোরাইদে এবং জুলিনা, তাদের বয়স যোগ করলে দাঁড়াবে 316 বছর। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন তারা। তাদের জীবন কাহিনী এখন হয়ে উঠেছে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। গবেষকরা তাদের ডিএনএ বিশ্লেষণ করছেন, খুঁজছেন দীর্ঘায়ুর পেছনের সম্ভাব্য জেনেটিক রহস্য। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ব্রাজিলের এক অবিশ্বাস্য গল্প। 3 বোন যাদের মোট বয়স 316 বছর। পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাদের। 109 বছর বয়সী লেভিটা, 104 বছরের জোরাইদে এবং 103 বছরের জুলিনা। এই 3 বোন এখন বিজ্ঞানীদের নতুন গবেষণার কেন্দ্রবিন্দু। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বোনদের ডিএনএ পরীক্ষা করছেন। তারা বুঝতে চেষ্টা করছেন কিভাবে কোন জিন বা বংশগত বৈশিষ্ট্য তাদেরকে এত দীর্ঘজীবন দিতে পারে। যারা 100 বছরের বেশি বেঁচে আছেন এবং যেসব পরিবারে অনেকেই দীর্ঘ জীবন পেয়েছেন, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা মূলত প্রোটেক্টিভ জিন খুঁজে থাকি।
এবং আমাদের ধারণা এই শতবর্ষী 3 বোনের শরীরে এমন জিন 1-এর অধিক রয়েছে, আর এ কারণেই তারা এত দীর্ঘ এবং সুস্থ জীবন লাভ করেছেন। গবেষণায় দেখা হচ্ছে শতবর্ষী মানুষ এবং যাদের বয়সজনিত অসুখ আছে তাদের মধ্যে পার্থক্য কোথায়। আশা করা হচ্ছে এই 3 বোনের পরিবার থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। আমার মতে জীবন শুরু হয় জন্ম থেকেই। মায়ের পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলা থেকেই ঘরের তৈরি খাবার খেয়ে বড় হয়েছি। সবজি, শাকসবজি সবই নিজের হাতে চাষ করা। আমরা ছোটবেলায় নদীতে যেতাম, মাথায় করে পানি আনতাম, মাছ ধরতাম, খেলতাম, সাঁতার কাটতাম, সবকিছুই ছিল একদম তাজা খাবার। তখন ফ্রিজও ছিল না। হয়তো এভাবেই আমরা ভালো থেকেছি। গবেষকরা বলছেন শুধু জীবনধারা নয়, জিনগত কারণও দীর্ঘায়ুর পেছনে বড় ভূমিকা রাখতে পারে। তারা আশা করছেন ভবিষ্যতে শত শত শতবর্ষীর তথ্য বিশ্লেষণ করে বয়সজনিত রোগ প্রতিরোধের নতুন দিক উন্মোচন করা সম্ভব হবে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।